আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কে ড্রামা রিসোল্ডের হিডেন লাভ ড্রামাটির তৃতীয় পর্বে। যারা প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখনি তারা চাইলে আগের পর্বগুলো দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। ড্রামাটি দেখার আগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা এরকম ড্রামা মুভি দেখতে চাও। তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে সাং তার নিজের শহরে ফিরে এসেছে। সে ফিরে আসলে তার ভাই তার জন্য অপেক্ষা করতে থাকে আর বলে, চল এবারের মতো তোকে কিছু বললাম না। সাং তখন তার কান্না আটকে রাখতে পারে না, তাই ইয়ানকে জড়িয়ে সে অঝরধারা কান্না করতে শুরু করে। ইয়ান তখন তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, বোকা কাঁদিস না, আমি তোকে মজা খাওয়াতে নিয়ে যাব, কিছুই হয়নি তোর। তারপর অনেকগুলো বছর কেটে যায়। সাং তাকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে আর আবারও সেই জুয়ের শহরেই সে পড়াশোনা করতে চলে আসে। একদিন তারা ভার্সিটির সব বন্ধুরা মিলে পার্টিতে আসে আর সেই হোটেলে জুও আসে তার অফিসের কলিগদের সাথে পার্টি করতে। পার্টি শেষে সাং চলে আসার সময় তার হাত থেকে সিগারেটের প্যাকেটটা পড়ে যায় আর সেটা উঠানোর সময় জু তার নাম ধরে ডেকে ওঠে। আবারও দীর্ঘ কয়েক বছর পর তার ভালোবাসার মানুষটিকে সে এভাবে দেখতে পেয়ে নিজের চোখকে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। জু সিগারেটের প্যাকেটটা নিয়ে বলে, তুমি এখনো ধূমপান করছো? সাং বলে, এটা আমার নয়, আমার বন্ধুদের হবে। জু বলে, এতদিন তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছিলে কেন? সাং বলে, আমাকে পড়াশোনার জন্য অনেক ব্যস্ত থাকতে হয়। এই বলে সে আবার পার্টি রুমে চলে যায়। বাড়ি ফেরার পথে জু তাকে পৌঁছে দেয় আর বলে, তুমি এই শহরে কেন পড়তে এসেছো? তোমার সেই অনলাইন বয়ফ্রেন্ডের জন্য? সাং বলে, সেরকম কিছুই নয়। সারা পথ ধরে জু তার সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও সাং কিছুই বলে না। আর সে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাওয়ার সময় সাং যেন তার জমানো সব কথা চিৎকার করে জুকে জানাতে চাচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারে না। কয়েকদিন পর সে জুকে মেসেজ করে বলে, সেদিন আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যদি সময় পাও তাহলে আমি তোমাকে ট্রিট দিতে চাই। সাং তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু জু না আসাতে তাকে কল করে। তখন সাং বলে, তোমার কণ্ঠস্বর শোনাতে ভালো লাগছে না, কি হয়েছে তোমার? জু বলে, সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা। তুমি চিন্তা করো না, আমরা অন্য কোনো দিন দেখা করব। সাং বলে, তুমি প্লিজ বলো তোমার অফিসটা কোথায়? তারপর সে দ্রুত অফিসে চলে আসে। জু যেতে না চাইলে সাং তাকে জোর করে তার কাঁধে ভর করে হসপিটালে যেতে থাকে। বাহিরে এসে খুব দিশেহারা হয়ে পড়ছিল, গাড়ি পাচ্ছিল না বলে। তখন আনফর্চুনেটলি তার সাথে জুয়ের ধাক্কা লেগে যায় আর ভুলবশত জু তার কপালে কিস করে ফেলে। এই প্রথমবারের মতো তারা এতটা কাছে চলে এসেছে। তারপর তারা হসপিটালে চলে এলে সাং তাকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। জু বলে, তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে নিয়ে চিন্তা করো না। সাং তাকে ছেড়ে যেতে না চাইলেও জু তাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দেয়। জু তাকে নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ পর সাং আবার ফিরে আসে। জু বলে, তুমি আবার কেন এলে? সাং বলে, আমার ছাড়া তোমার এখানে কে আছে দেখার মতো? আজ যদি আমি অসুস্থ হতাম তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে পারতে? সাং তার সবটুকু দিয়ে জুয়ের সেবা করতে থাকে। তার প্রতি সাংয়ের এমন যত্ন দেখে জু সত্যিই বেশ অবাক হয়ে যায়। পরদিন সে জুয়ের জন্য কিছু প্রয়োজনীয় কাপড়চোপড় আনার জন্য তার বাসায় আসে। তখন সাং দেখে জু তার টেবিলে সাংয়ের সাথে তোলা সেদিনের ছবিটা বেশ যত্ন করে রেখে দিয়েছে। কিছুদিন পর হসপিটাল থেকে জুকে রিলিজ করে দিলে সাং তাকে নিয়ে বাসায় আসে। আর বাসার প্রতিটা আনাচে কানাচে সাং তার জন্য ছোট্ট ছোট্ট স্টিকারে ডেইলি রুটিন লিখে দেয়, যেমন বেশি বেশি পানি পান করবে, বেশিক্ষণ একটানা বসে থাকবে না, এমন অনেক কিছুই। তারপর সাং তার সবকিছু গুছিয়ে দিয়ে বাসায় ফেরার জন্য বের হয়ে পড়ে। আর এই কয়দিনে সাং তার ওপর আরও বেশি মায়ায় জড়িয়ে পড়ে। কিছুদিন পর এক রাতে জু তাকে ফোন করে বলে, তুমি সেদিন আমার অনেক সেবা করেছ, তাই আমার থেকে একটা ট্রিট পাওনা রয়েছ। দ্রুত রেডি হও, আমরা একসাথে ডিনার করব, শুধু তুমি আর আমি। তারপর তারা একসাথে ডিনার করতে থাকলে সেখানে জিয়া নামের একটি মেয়ে চলে আসে আর সে জুকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায়। তখন সে বলে, তুমি আমার ফোন কেন ধরছো না? জু বলে, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে আর যোগাযোগ না রাখতে। জিয়া তখন তার মুখে ড্রিঙ্ক ছুঁড়ে মারে আর এটা দেখে সাংও তখন মেয়েটির মুখে ড্রিঙ্ক মেরে দেয়। জিয়া বলে, তুমি জানো ওর সাথে আমার কিসের সম্পর্ক? এই বলে তার উপর চড়াও হলে জু এসে তাকে প্রতিরোধ করে। জিয়া বলে, তুমি সারা জীবন আমার কাছে ঋণী থাকবে, তুমি আমাকে কখনোই ছেড়ে যেতে পারবে না। সাং জুকে নিয়ে বাহিরে চলে আসে আর টাওয়াল দিয়ে তার মুখ মুছে দেয় এবং বলে, কে ছিল ওই মেয়েটি? জু বলে, সে আমার বাবার পাওনাদার।
সাং বলে তাহলে তার সাথে তোমার বাবার সম্পর্কই থাকা উচিত, তুমি আর কখনোই সেই মেয়েটাকে একদম পাত্তা দিবে না। এই বলে তার গালে মেডিসিন লাগাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে বছরের প্রথম তুষারপাত শুরু হয়ে যায়। জু তাকে স্পর্শ করতে চাচ্ছিল। সাং তখন মনে মনে উইশ করে আমি যেন সবসময় তার আশেপাশে থাকতে পারি, আর তাকে বলে তোমার কোনো ইচ্ছা থাকলে করতে পারো, এটা বছরের প্রথম তুষারপাত, তাই তুমি যেটাই চাইবে সেটাই পূরণ হবে। জুও তখন তার মতো একই উইশ করে আর বলে আমি চাই সবসময় যেন সাংয়ের আশেপাশে থাকতে পারি এবং তাকে হাসি খুশি রাখতে পারি। তারপর তারা একসাথে স্নোফল দেখা শেষে জু বাসায় ফিরে দেখে তার জন্য জিয়া অপেক্ষা করছে এবং বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। জু বলে তোমার সাথে এখন থেকে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি তোমার বাবার সমস্ত পাওনা টাকা পরিশোধ করে দিয়েছি। এই বলে তার রুমে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় একদিন জু আর তার মা জিয়াদের বাড়িতে যায়। তখন জুয়ের মা কান্না করতে করতে বলে জিয়ার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমি আর আমার ছেলে নিব। তার মা এই কথা বলছে কারণ জুয়ের বাবার কারণেই জিয়ার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে জু সবসময় পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে যেত জিয়ার বাবার পাওনা টাকা পরিশোধ করার জন্য। ফ্ল্যাশব্যাক শেষে জু তার মায়ের ছবিটি দেখে কান্না করতে করতে বলে আমি সরি মা, আমি জিয়াকে আমার জীবনসঙ্গিনী বানাতে পারবো না, কারণ আমি সাংকে প্রচণ্ড রকমের ভালোবাসি। পরদিন রাতে সাং একটা পার্টিতে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন জু ফোন করে বলে কোথায় আছো তুমি, তোমার কণ্ঠস্বর এত মাতাল শোনাচ্ছে কেন? জু বুঝতে পারে সাং কেক নেই, তাই দ্রুত সেই বারে চলে আসে আর গিয়ে দেখতে পায় অন্য একটি ছেলে তাকে হেল্প করছে। এটা দেখে জুয়ের প্রচণ্ড রকমের জেলাসে ফিল হচ্ছিল, তাই সাংকে টানতে টানতে নিয়ে আসতে থাকে। কিন্তু সাং অনেক বেশি ড্রিঙ্ক করাতে তার গায়ে বমি করে দেয়। জু বলে চলো আমি তোমাকে কাঁধে করে বাসায় পৌঁছে দেই। সাং বলে কিছুদিন আগেই তো তোমার ট্রিটমেন্ট হয়েছে, ডাক্তার বলেছে 3 মাসের মধ্যে ভারী কোনো জিনিস কাঁধে তুলতে না। জু বলে তুমি আমাকে নিয়ে এত ভাবো, 3 মাস তো অলরেডি পার হয়ে গিয়েছে। সাং বলে তুমি কি পারবে আমাকে পিঠে নিয়ে চড়তে? জু বলে ওঠো বলছি। কিন্তু সাং উঠতে চাচ্ছিল না, লজ্জা পেয়ে আর বলে আমার ওজন অনেক বেশি। এই বলে কাঁদতে থাকলে জু বলে এতে কান্না করার কিছু নেই। তারপর তাকে নিয়ে যেতে থাকলে সাং বলে জু আমার একটা গোপন কথা ছিল, খুবই গোপন। জু বলে কি বলতে চাও তাহলে বলো। সাং বলে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। জু বলে কে সে? সাং বলে সেটা তোমাকে বলতে পারবো না। জু বলে আচ্ছা ঠিক আছে, তাহলে বলো সে তোমার সাথে কেমন আচরণ করে। জু বলে সে দেখতে খুব সুন্দর, আমার উপর খুবই দয়ালু, আর সে সবার সাথেই ভালো আচরণ করে। এই বলে কাঁদতে শুরু করে। জু তাকে কি বলবে বুঝতে পারছিল না। তারপর তাকে বাড়িতে ড্রপ করে দিতে গেলে দেখে সে ঘুমিয়ে পড়েছে। তখন জু বলে তুমি যেমন ছেলে পছন্দ করো আমি ঠিক তেমনটা হওয়ার চেষ্টা করব, যাতে করে আমি তোমার হয়ে যেতে পারি। আর হ্যাঁ, তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না। আমি জিয়ার বাবার সমস্ত ঋণ পরিশোধ করে ফেলেছি। এখন তোমার বয়স 20, তুমি এখন প্রাপ্তবয়স্ক। আমি তোমার হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এই বলে তাকে টাচ করতে গিয়ে আবার হাত সরিয়ে নেয় আর বলে আমি এটা কি করছি। পরদিন সাং হোস্টেল থেকে বাড়ি ফিরবে, তাই জু এসেছে তাকে নিয়ে যেতে। তখন সে সাংকে গতকালকার সে ছেলেটির সাথে দেখে আবারও জেলাসি ফিল হতে থাকে আর যেতে যেতে বলে এটা কি খেতে অনেক মজা? সাং বলে জু বলে দ্রুত খেয়ে নাও, আমার কিছু বলার আছে তোমাকে। এটা শুনে তো সাং ভীষণ চিন্তায় পড়ে যায় যে জু আবার গত রাতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না তো। জু বলে ওই ছেলেটি কি তোমার সেই অনলাইনের বয়ফ্রেন্ড? সাং বলে না না, সে শুধুমাত্রই কেবল আমার বন্ধু। জু বলে তাহলে বলো তোমার কেমন ছেলে পছন্দ? সাং তার এমন প্রশ্নে ভীষণ লজ্জায় পড়ে যায় আর কথা ঘুরিয়ে বলে তুমি এত কিছু কেন জানতে চাচ্ছ? আর আজ পর্যন্ত তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি? জু বলে হতে পারে, যদি তুমি কাউকে খুঁজে দিতে পারো। সাং বলে তাতে কোনো লাভ নেই, কারণ আমি শুধুমাত্র আমার বয়সী মেয়েদেরকেই চিনি। জু বলে তোমার বয়স তো এখন 20, এতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে সাং মনে মনে বলে তাহলে কি সে আমার সাথেও প্রেম করতে পারবে? জু তো ইচ্ছে করেই তাকে এমনটা বলেছে যাতে সাং তার ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পারে। আজ জু এর বন্ধু কিয়ান পের বিয়ের অনুষ্ঠান, তাই সাংও এসেছে তার ভাইয়ের সাথে। খাওয়ার সময় জু তার কাছে গিয়ে চুপি চুপি বলে আচ্ছা বলো তো তোমার পছন্দের সেই ছেলেটির বয়স কত? সাং বলতে না চাইলে জু বলে তোমার সাথে তার কোথায় দেখা হয়েছিল? সাং বলে সেদিন ক্লাবের পার্টিতে দেখা হয়েছিল। জু বলে যেদিন তুমি মাতাল ছিলে সেদিন। জু মনে মনে ভাবে সাং হয়তো তার কথাই বলছে, তাই মনে মনে অনেক খুশি হয়। সাং খাবার টেবিল থেকে স্ট্রবেরি নিতে গেলেই তখন সেটা আরেকজন ছেলে এসে নিয়ে যায়।
তারপর সাং বেরিয়ে পড়লে জুও তার পেছন পেছন বেরিয়ে পড়ে আর পথিমধ্যেই তার জন্য 1 প্যাকেটের স্ট্রবেরি কিনে নেয়। সাং বলে, তুমি কিভাবে জানলে এটা আমার অনেক পছন্দ? জু বলে, আমি দেখেছিলাম। তখন সাং তাকে একটা খাওয়ার জন্য দেয়। জু সেটা না নিলে সাং বলে, তুমি কি চাচ্ছ আমি তোমাকে খাইয়ে দেই? এটা বলতে না বলতেই জু সেটা তার হাত থেকে মুখে দিয়ে নিয়ে খেতে শুরু করে। তারপর তারা দুজনেই সারা পথ ভরে মুচকি মুচকি হাসতে থাকে। বাসায় পৌঁছে গেলে জু তাকে একটা গিফট দিয়ে বলে, এটা খুলে দেখো। সাং তখন অবাক হয়ে যায় আর বুঝতে পারে জু তাকে ধীরে ধীরে অনেক বেশি যত্ন নিচ্ছে। পরদিন তারা হোস্টেলের উদ্দেশ্যে ফিরে যাওয়ার সময় এয়ারপোর্টে জুয়ের ফ্রেন্ড এসে বলে, অনেক দিন পর আবার আমাদের দেখা। বাই দ্য ওয়ে, ওইটা কি তোমার গার্লফ্রেন্ড? তারা দুজন কি বলবে বুঝতে পারে না। জু বলে, তোমাকে বলেছিলাম না যে আমার কোনো গার্লফ্রেন্ড হলে সবার আগে তোমাকে বলবো? আজ আমি বলবো তোমাকে। সাং বলে, তোমার গার্লফ্রেন্ডকে আমি দেখেছি সেদিনের সেই মেয়েটি, যেদিন আমি তোমাকে দেখার জন্য প্রথম ইয়েতে এসেছিলাম। এটা শুনে জু হাসিতে ফেটে পড়ে আর বলে, সে তো আমার অফিসের বস। তার এই কথা শুনে সাং মনে মনে বলে, সেদিন আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছিলাম। তারপর জু পেছন থেকে তার হাত বাড়িয়ে দেয় তাকে স্পর্শ করার জন্য। আর এভাবেই কিছুক্ষণ তাদের গোপন ভালোবাসার বহিঃপ্রকাশ হতে থাকে। তারপর জু তাকে তার হোস্টেলে এনে পৌঁছে দেয়। আর এখানেই আমাদের 3য় এপিসোড শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।